তখন তোমার পরিবারের যে কারো বেশ ধরে কেউ তোমাকে ডাকতে পারে, আশেপাশের গাছ ভাঙা, ঝড় ইত্যাদি হতে পারে, যেগুলো পাত্তা না দিয়ে তোমাকে কাজটি সফলভাবে করতে হবে। সেই লাশের পোড়ানো হাড্ডি একটা কলসিতে ভরে একটা ঘটির সাথে বাধা আছে পানিতে। পণ্ডিতের কথা শুনে আমার মনে ভয় হচ্ছে, আর চিন্তা করছি যাব কি যাব না। পণ্ডিত তখন আমাকে বলে ওঠে, কি চিন্তা করো মিয়া, যদি তুমি পারো তাহলে বলো আমাকে। কিছুক্ষণ চিন্তা করে বলি, হ্যাঁ আমি পারবো। আমার মনে তখন সিফাতের পরিবারের ক্ষতি করা আর তোমার ভাইয়ের সাথে কি হয়েছে সেটার জেদ ধরে আছে। এরপর পণ্ডিত আমাকে একটা তেলের শিশি দিয়ে বলে, এই তেলটা সারা গায়ে মাখাও এবং গায়ে কোনো পোশাক না পরে ওই শ্মশান থেকে হাতটা নিয়ে আসো। পণ্ডিতের কথা মতো আমি পোশাকবিহীন ভাবে সারা শরীরে তেল মেখে আমার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হই। সেই রাতটা ছিল জ্যোৎস্নার আলোয় ভরা, রাস্তা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মনে তখন পর্যন্ত পণ্ডিত যে বলেছে ভয় ভীতির কথা তার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। অনেক দূর যাওয়ার পর দেখি সত্যি নদীর কিনারায় খুঁটির সাথে একটা দড়ি বাঁধা। সেটি দেখেই আমার পণ্ডিতের সব কথা মনে পড়ে যায়। আমি তখন মনে ভয় নিয়ে আস্তে আস্তে সেই খুঁটির কাছে গিয়ে দড়ি ধরে টান দিতেই দেখি প্রচুর পরিমাণে বাতাস আমার দিকে আসছে, চারিপাশে প্রচুর বাতাস। আশ্চর্যের বিষয় হলো আমার শরীরে সেই বাতাস লাগছে না। এদিকে আমার পায়ের নিচে ছিল চোরাবালির মতো এক ধরনের মাটি। আমি তখন কলসিটি যেই না ওপরে উঠাই এবং কলসির ভেতরে হাত দিয়ে সেই পোড়ানো লাশের হাত বের করতেই দেখি আমার পা দুটো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। আমি তখন অনেক ভয় পাই, ভয়ে মনে হচ্ছে আমার আত্মাটা বের হয়ে যাবে। আমি তাড়াতাড়ি সেখান থেকে ওপরে উঠে আসি। এরপর ফিরে আসার সময় পেছন থেকে আমার পরিবারের সবার কণ্ঠে ডাক শুনতে পাই। আরও শুনতে পাই কেউ পেছন থেকে বলছে, আমার হাতটা ফেরত দিয়ে যা, ফেরত না দিলে অনেক ক্ষতি হবে। পণ্ডিত আমাকে আগেই বলেছিল এইসব ঘটবে, তাই এইগুলোর কোনো পাত্তা না দিয়ে আমি কাজটি করতে সফল হই। পণ্ডিতের কাছে যাওয়ার পর আমার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সেখানেই শুয়ে পড়ি। তখন পণ্ডিত কি যেন পানিতে একটা মন্ত্র পড়ে আমার শরীরে পানি ছিটিয়ে দেয়া মাত্রই সাথে সাথে আমি এক লাফ দিয়ে উঠে বসি। পণ্ডিত আমাকে গোসল করে আসতে বলে। আমি গোসল করে আসার পর পণ্ডিত আমাকে বলে, তুমি যার হাতটা নিয়ে এসেছো প্রত্যেক রাতে তোমার কাছে এসে হাতটি ফেরত দিতে বলবে। এছাড়া অনেক ভয় দেখাবে যেগুলো কোনো পাত্তা না দিয়ে তুমি শর্ত দিয়ে তাকে কাজ করতে বলবে। তার পরের দিন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার আগে পণ্ডিত আমাকে বলে, আবার যেদিন তোমাকে আসতে বলবো সেই দিন আসবে। সেই দিন রাতে ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা। আমি সেদিন রাতে ভাত খেয়ে 0 পাওয়ারের বাতি জ্বালিয়ে ঘুমাতে যাই, কারণ এটি আমার অভ্যাস। কিছু সময় পর ঘুম চলে আসে। হঠাৎ কোনো এক শীতল হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা বাজে তা বলতে পারবো না, আনুমানিক মধ্যরাত হবে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি স্পষ্ট দেখি আমার ঘরের ভেতরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমার দিকে রাগী কণ্ঠে আমার হাতটা আমাকে ফেরত দে এই টাইপের একটা কথা বলছে। আমি তাতে রাজি না হওয়াতে সে আমাকে জোরে একটা চর মারে গালে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাল ফুলে ঢোল হয়ে গেছে। এইরকম ভাবে আমার সাথে প্রতিনিয়ত এইসব ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এইরকম কিছুদিন যাওয়ার পর আমার মনে আর কোনো ভয় থাকে না এবং তাকে শর্ত দিয়ে কাজ করতে বলে, আর সেই ছায়া মূর্তিটি রাজিও হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর সেই পণ্ডিতের ডাক আসে। তার ডাকে সাড়া দেওয়ার জন্য আবার তার কাছে চলে যাই। এইবার সেই পণ্ডিত আমাকে বলে, অমুক জায়গায় এক সাধু পণ্ডিতকে বসে রেখে কবর দেয়া হয়েছে, সেই সাধুর মাথা নিয়ে আসতে হবে। এবার ও আমাকে সারা শরীরে তেল মাখিয়ে যেতে বলে। আমি শরীরে সেই বিশ্রী গন্ধের তেল মেখে একটা কোদাল, লাইট আর একটা খোঁড়ার জন্য কিছুটা বেলচা টাইপের জিনিস নিয়ে গন্তব্যস্থলে রওনা হই। তখন আমার দুইটা চিন্তা মাথায় ঢুকেছে, এক ভৌতিক আর একটা হিন্দুদের গণপিটুনি। কারণ হিন্দুদের বাড়ি থেকে অল্প কিছু দূর ছিল সেই সাধু পণ্ডিতের কবর। যাই হোক, আমি ছোট্ট একটা লাইটের আলো আস্তে আস্তে নিয়ে এগিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে ঝিঝি পোকা আর শেয়াল কুকুরের ডাক আমার কানে ভেসে আসছে। নিস্তব্ধ গা ছমছমে রাতে একা যাচ্ছি তো যাচ্ছি। এক সময় আমার গন্তব্যস্থানে এসে পৌঁছাই। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকি এবং কোনো কিছু সমস্যা ছাড়াই কাজটায় সফল হই।
আমার কাছে মনে হচ্ছে কাজটা সফল হওয়ার পেছনে সেই রাতের ছায়া মূর্তিটির অবদান আছে, কারণ সেই মূর্তিকে আমি শর্ত দিয়েছিলাম আমি যেগুলো কাজ করব তাকে সাহায্য করতে হবে। সেই মূর্তিটি রাজিও হয়েছিল, যার জন্য আমাকে কোনো সমস্যা পোহাতে হলো না। দীর্ঘ 3 মাস পর আবার সেই পণ্ডিত আমাকে তার বাড়িতে যেতে বলে। আমি তার বাড়িতে চলে যাই। এইবার আমাকে সেই পণ্ডিত বলে, এই কঠিন কাজটি যদি তুমি করতে পারো তাহলে তুমি কালো জাদুতে পারদর্শী হবে। পণ্ডিত বলে, এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। পণ্ডিতকে আমি বলে উঠি, গুরু, কি করতে হবে আমাকে তাই বলেন। আমার মৃত্যু নিয়ে আমি ভাবছি না, আমার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। পণ্ডিত বলে, অমুক জায়গায় আজকে একটা কবরস্থানে একটা আত্মহত্যা করা মেয়ের লাশ মাটি দেয়া হয়েছে, সেই লাশের ডান হাতটাকে কেটে আনতে হবে। আমি রাজি হলাম। পণ্ডিত আমাকে আবারও সেই তেল মাখিয়ে সেই কাটা হাতটি আনতে যেতে দিল এবং সাথে একটা পানি পড়া বোতল দিয়ে বলল, কবরের ভেতরে কোনো কিছু দেখলে এই পানি ছিটিয়ে দেবে। সারা শরীরে তেল মেখে আমি গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দেই। রাত্রি ছিল ভীষণ অন্ধকার। অন্ধকারে ছোট একটি লাইটের আলোয় গুটি গুটি পায়ে এগোচ্ছি। পথের মধ্যে হঠাৎ করে সাদা শাড়ি পরা একটা মেয়ে আমার সামনে চলে আসে। লাইটের হালকা আলোয় তার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা এতটাই বিভৎস তা বলার মতো না। তার মুখ থ্যাতলারও মনে হচ্ছে, আর তার মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। আমি দেখি তার লম্বা চুল সাপের মতো এদিক ওদিক নড়াচড়া করছে, আর তার চোখ এতটাই জলজল করছে মনে হচ্ছে রাগে সে আমাকে এখনই মেরে ফেলবে। এদিকে আমার সারা শরীর ভিজে শেষ, মনে হচ্ছে এখনই গোসল করে আসলাম। তখন আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠেছে, মনে হচ্ছে আমি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো। অনেক কষ্টে আমি নিজেকে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলি, কি চাও আমার কাছে? আমার পথ কেন আটকালে? আমিও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার পথ আটকালে কেন? মেয়েটি মেজাজের কণ্ঠস্বরে বলে, আর এগুতে নিষেধ করে সে আমাকে। আমি তখন সাথে থাকা বোতলের পানি ছিটিয়ে দেই এবং সেই দৃশ্যটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরকম পথের সামনে কখনো কুকুর,